ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাকিবুল হাসান এই আইডিটা কার? রোল কত তোমার? রাকিবুল হাসান এই নামে কে? মিস আমি তোমার শিথিলা। শিথিলা? ও আচ্ছা। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? হ্যালো। জি মিস দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, গতদিন আমি অ্যালকেনটা পড়িয়েছিলাম, আজকে তোমাদেরকে অ্যালকিন পড়াবো। তাহলে অ্যালকিনটা কি সেটা আমাদের শুরুতে জানতে হবে। দেখো, যেসব জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। এগুলো সবাই অ্যালকিন এবং অ্যালকাইন, এগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাদেরকে আমরা অ্যালকিন বলি। অ্যালকিনের সাধারণ সংকেত তোমরা সবাই জানো, CnH2n। অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো প্রথম যদি বলি তাহলে ইথিন, প্রোপেন, এগুলো নিম্নতর সদস্য। এবার হ্যালোজেনের সাথে অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন ইত্যাদির সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অনেক সময় অলিফিন বলে। ভালো করে খেয়াল করো, প্রশ্ন কিন্তু এটা আসে যে অলিফিন বলা হয় কাদেরকে, অ্যালকেন না অ্যালকিন নাকি অ্যালকাইন।
তাহলে হ্যালোজেনের সঙ্গে এই অ্যালকিন গুলো তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, যার কারণে এদেরকে অলিফিন বলে। আর অলিফিনটা হচ্ছে গ্রিক অলিফিয়েন্ট শব্দ থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে অয়েল ফর্মিং, অর্থাৎ তেল উৎপাদনকারী। এটা এতটুকু রয়েছে, কিন্তু 2 নম্বরের জন্য যদি প্রশ্ন আসে এতটুকু লিখলে 2 নম্বর নাও পাওয়া যেতে পারে। সেই জন্য আমি একটা অন্য বই থেকে এতটুকু আবার ইনক্লুড করে দিয়েছি। এটুকু যদি তোমরা লেখো তাহলে তোমরা 2 এ 2 পাবে। তাহলে কি লিখতে হবে দেখো, অ্যালিফিটিক হাইড্রোকার্বনের যে সমগোত্রীয় শ্রেণীর অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকিন বলে। এরা সাধারণভাবে অলিফিনস নামেও পরিচিত। ল্যাটিন অলিফিনস শব্দের অর্থ তৈল উৎপাদনকারী, অর্থাৎ যাদের থেকে তেল উৎপাদন করা হয়। এই সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে তৈল জাতীয় যৌগ অর্থাৎ ডাইক্লোরাইড গঠন করে। এই শ্রেণীর যৌগের নাম দেওয়া হয়েছে অলিফিনস। যেহেতু এরা হচ্ছে তৈল উৎপাদনকারী এবং ক্লোরিন বা ব্রোমিনের সাথে যুক্ত হয়ে ডাইক্লোরাইড বা ডাইব্রোমাইড উৎপন্ন করে, এই জন্য এদেরকে অলিফিনস বলা হয়। এবং তাহলে একটা বিক্রিয়া দিয়ে যদি আমরা বুঝাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, এটা হচ্ছে ডাবল বন্ধন যুক্ত একটা যৌগ বা হাইড্রোকার্বন, যেটাকে আমরা বলি ইথিন। এটা যখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করে, দেখো এই যে এই ডাবল বন্ধনটা রয়েছে, এই ডাবল বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে। তখন দেখো কার্বনের যেহেতু প্রত্যেকটা হাতে 4টা করে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এখানে যখন ডাবল বন্ধনটা ভেঙে গেল তখন কিন্তু কার্বনের হাতে 2টা হাইড্রোজেন আগে থেকে রয়েছে, তাহলে আরো একটা হাত ফাঁকা রয়ে গেল। সেই 2টা হাতে এখানে কার্বন আর এখানে কার্বনের, এখানে এই যে ক্লোরিন যে Cl2, এটাকে ভেঙে ClCl করবো, অর্থাৎ 2টা ক্লোরিন আছে, সেই 2টা ক্লোরিন একটা এই কার্বনের সাথে একটা এই কার্বনের সাথে। এটা ডাইক্লোরো 1,2 ডাইক্লোরো ইথেনও আমরা বলতে পারি, অথবা এটাকে আমরা ডাইক্লোরাইড ইথেনও বলতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে ডাবল বন্ধনটা ভেঙে কিন্তু সিঙ্গেল বন্ধন হলো, এই জন্য এদেরকে অলিফিনস বলা হয়। এবার এই অ্যালকিনের নামকরণ কিভাবে করা হয়, অ্যালকেনেরও নামকরণ আমি শিখেছি। এটা অ্যালকিনের নামকরণ কিভাবে করা হয় দেখো, ইউপ্যাক হচ্ছে আন্তর্জাতিক একটা সংস্থা যেখানে রসায়নের সবকিছুর নামকরণ প্লাস রসায়নের সবকিছুর অনুমোদন দেওয়া হয়। তো সেটার ফুল মিনিং আমি আগেও বলেছি, তোমরা এটা ফুল মিনিংটা অবশ্যই অনেকে জানো, যারা জানো না তারা জেনে নেবে, কারণ এটা পরীক্ষায় প্রায় আসে। তাহলে ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামের শেষে এন অর্থাৎ অ্যালকেন, সেটার নাম বাদ দিয়ে যদি যখন অ্যালকিন হবে তখন আমরা ইন যোগ করে নামকরণ করি। যেমন ধরো ইথেন, সেটাকে আমরা ইথিন বলি। প্রোপেন, সেটা প্রোপেন হয়ে যাবে যখন অ্যালকিন হবে। সেম ভাবে যখন অ্যালকাইন হবে তখন কিন্তু ইথাইন, প্রোপাইন ইত্যাদি হয়ে যাবে। এবার দেখো অ্যালকিনের প্রস্তুতি, এটাই পরীক্ষায় প্রায় আসে যে অ্যালকিনের প্রস্তুতি লেখো। তোমাদের বই 2টা রয়েছে, আমি আরো কিছু প্রিপারেশন তোমাদের অন্য বই থেকে দেখাবো। দেখা যাচ্ছে যে 2টা প্রিপারেশনের কথা পরীক্ষায় লিখতে বলে, কিন্তু তোমরা 2টা পড়েছো, বাট কোনো কারণে একটা হয়তো ভুলে গেছো, তখন আর একটা লিখে আরেকটা লিখতে পারো না। কিন্তু যখন তোমরা 4-5টি জানবে এই অ্যালকিনের প্রস্তুতি, তখন দেখা যাচ্ছে 2-1টা ভুলে গেলেও বাদ বাকি 2টা বা 3টা সহজেই লিখতে পারবে। যার কারণে আমি অন্য বই থেকে আরো কিছু প্রিপারেশন এখানে ইনক্লুড করে দিয়েছি। তোমাদের বইয়ে যেটা যেটা ছিল যে ইথাইল ক্লোরাইড থেকে তৈরি করতে পারি অ্যালকিন, আর আরেকটা হচ্ছে ইথানল থেকে। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে কিভাবে হয় দেখো, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইডের সংকেত। তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে, বিক্রিয়ার মেকানিজমটা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে ক্লোরিন রয়েছে আর এখানে হাইড্রোজেন 2টা রয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন, এইটা নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ধরো সোডিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে, এই ক্লোরিন থেকে আর এখান থেকে সোডিয়াম থেকে এই 2টা নিয়ে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে। এরপরে এখানে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে সেই একটা হাইড্রোজেন এখানে এসে
পানি হয়ে যাবে। আর এইখানে যেহেতু আমার মূল টার্গেট হচ্ছে অ্যালকিন প্রস্তুত করা, এজন্য দেখো অ্যালকিন হতে গেলে ডাবল বন্ধন হতে হবে। যখনই ডাবল বন্ধন হয়ে যাচ্ছে তখনই কিন্তু এখানে হাইড্রোজেনের দুইটা দুইটা করে প্রয়োজন, যেহেতু কার্বনের হাতে 4টা করে হাইড্রোজেন যুক্ত হতে পারে। তাহলে এখানে অলরেডি ডাবল বন্ধন দেওয়া হলো, যেহেতু আমাদের ইথিন প্রস্তুত করতে হবে বা অ্যালকিন প্রস্তুত করতে হবে, সেই জন্য দেখো এখান থেকে একটা হাইড্রোজেন কিন্তু রিপ্লেস হয়ে গেছে, যার কারণে এখানে দেখো ইথিন হয়েছে। আর এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে যে পানি হয়ে বের হয়ে গেছে। তোমরা আগে চেষ্টা করবে যে এখান থেকে কোনো কিছু বের হয়ে যায়, কি কি বের করে দেওয়া যায়, তারপরে তোমরা মূল উৎপাদকটা তৈরি করার চেষ্টা করবে, তাহলে তোমাদের বিক্রিয়ায় ভুল হবে না। অনেকেই বুঝতেই পারো না যে বিক্রিয়ার মূল উৎপাদটা কি তৈরি হবে, যার কারণে বিক্রিয়াটা কমপ্লিট করতে পারো না। কিন্তু তোমাদের কিন্তু বিক্রিয়া ভালো করে কমপ্লিট করা শিখতে হবে, কিভাবে সমতাকরণ করতে হয়, কিভাবে বিক্রিয়া থেকে দুইটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি হয়, এই জিনিসগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে, অর্থাৎ ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া আমরা ইথিন পেলাম। এটা হলো একটা অ্যালকেনের প্রস্তুতি। আরেকটা হচ্ছে ইথানল থেকে। ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়। দেখো এটা হচ্ছে ইথানলের সংখ্যা। যখন এখানে সালফিউরিক অ্যাসিড দিব তখন কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন এবং অক্সিজেন সরে গিয়ে দেখো পানি হয়ে বের হয়ে গিয়েছে। আর সাথে তাহলে এখানে থাকলো, দেখো এখানে ডাবল বন্ধন হয়ে গেল, যেহেতু অ্যালকিন উৎপন্ন হবে অর্থাৎ ইথিন উৎপন্ন হবে, সেজন্য সহজে এখান থেকে পানি বের হয়ে যায়, আমরা ইথিন পেয়ে গেলাম। অর্থাৎ এই দুইটা প্রিপারেশন তোমাদের বইয়ে ছিল। আমি আরো 2-3টি প্রিপারেশন দেখাবো। সন্নিহিত ডাইহেলাইড থেকে হ্যালোজেন অপসারণ দ্বারা। সন্নিহিত ডাইহেলাইডকে জিঙ্ক চূর্ণ সহ উত্তপ্ত করলে হ্যালোজেন অপসারিত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়। দেখো এখানে ডাইহেলাইড বলতে দুইটা এক্স দেওয়া আছে, এখানে এক্স বলতে ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন সবকিছু বোঝাতে পারে, অর্থাৎ হ্যালোজেন গ্রুপের মৌলগুলো। তাহলে এখানে ডাইহেলাইড অর্থাৎ দুইটা হ্যালোজেন মূলক এখানে যুক্ত আছে, মৌল যুক্ত আছে। প্লাস হচ্ছে যখন জিঙ্কের সাথে বিক্রিয়া করবে, বলাই আছে যে জিঙ্ক চূর্ণ সহ যখন উত্তপ্ত করব তখন এখানে আর হচ্ছে সাধারণ সংকেত, এখানে আর দিয়ে তুমি 1 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, এইভাবে যত ইচ্ছা তুমি কার্বনের মান, এখানে কার্বন হাইড্রোজেনের মান, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ। আরটা হচ্ছে মেইনলি অ্যালকাইল গ্রুপ। আমরা জানি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেলে অ্যালকাইল গ্রুপ আমরা পাই। সেই অ্যালকাইল গ্রুপের এখানে যুক্ত রয়েছে আর দ্বারা তুমি যে কোনো কিছু বোঝাতে পারো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যে কোনোটাই। এবার এইখান থেকে দেখো যখন আমি এই ডাইহেলাইড থেকে জিঙ্কের সাথে বিক্রিয়া করব তখন কি উৎপন্ন হবে, এই যে ডাইহেলাইড গুলো আছে আর এখানে যে জিঙ্ক আছে, এটা হয়ে দেখো জিঙ্ক ডাইহেলাইড উৎপন্ন হয়ে বের হয়ে গেছে। আর এখানে সাথে তাহলে কি থাকলো, আর তো থাকবে, যেহেতু আর এখানে কোনো অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত, তাহলে সিএইচ আর এইখানে ডাবল বন্ধনটা হয়ে গেছে। তাহলে এখান থেকে যখনই ডাবল বন্ড থাকে, এখান থেকে একটা হ্যালোজেন বের হয়ে গেছে, এখান থেকে একটা হ্যালোজেন বের হয়ে গেছে, যার কারণে এখান থেকে একটা ডাবল বন্ধন হয়ে গেল। এটাই যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই যে 1,2-ডাইক্লোরোপ্রোপেনকে জিঙ্ক চূর্ণ সহ উত্তপ্ত করলে প্রোপেন উৎপন্ন হয়, এটা হচ্ছে জেনারেলি বোঝানো হয়েছে। আর পরে এখানে কার্বনের মানটা, হাইড্রোজেন কার্বনের মানটা বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে যে 1,2-ডাইক্লোরোপ্রোপেনকে, দেখো এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। যখন তোমরা কলেজে উঠবে অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠবে তখন তোমাদের এই নামকরণ গুলো শেখানো হবে। আর ডান পাশ থেকে নামকরণ করতে হয়, বা যে গ্রুপে সব থেকে সক্রিয় সেই গ্রুপের পাশ থেকে নামকরণ করতে হয়। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এখানে 1 নম্বর পজিশনে একটা ক্লোরিন রয়েছে, 2 নম্বর পজিশনে একটা ক্লোরিন রয়েছে, আর 2 হলে ডাই হয়ে যায়, তাই লেখা আছে 1,2-ডাই। আর ক্লোরিন যেহেতু এর সাথে যুক্ত তাই 1,2-ডাইক্লোরো আর মিথেন, ইথেন, প্রোপেন, এই জন্য এর নাম হচ্ছে 1,2-ডাইক্লোরোপ্রোপেন। এটাকে যখন জিঙ্ক সহ তাপ দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, দেখো এই প্রোপিন 1 উৎপন্ন হচ্ছে, শুধুমাত্র ক্লোরিন গুলো বের হয়ে যায় এই জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইড হয়ে যাচ্ছে, আর এদিকে এখানে শুধু ডাবল বন্ধনটা
হয়ে যাচ্ছে। এবং ডাবল বন্ধন হওয়ার পরে তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই ভালো করে খেয়াল করবা যে হাইড্রোজেন কয়টা আর প্রয়োজন। এখানে দেখো কার্বন একটা রয়েছে আর এই পাশে একটা হাত, এই পাশে দুইটা, তাহলে 3টা হয়ে গেছে, যার কারণে 4টা হতে আর একটা হাইড্রোজেন দরকার, এই জন্য এখানে কিন্তু একটা হাইড্রোজেন দেওয়া। আবার এইখানে দেখো কার্বনের অলরেডি এই পাশে 2টা রয়েছে, যার কারণে কিন্তু 4টা হতে আরো 2টা হাইড্রোজেন প্রয়োজন। এখানে কিন্তু H2 দেওয়া রয়েছে। এই জিনিসগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। এরপরে হচ্ছে 4 নাম্বার রিঅ্যাকশনটা, 4 নাম্বারটা প্রিপারেশনটা দেখো যে অ্যালকেন থেকে। আমরা প্রথমে অ্যালকেন প্রস্তুতি শিখেছি, সেই অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকেন পেতে পারি সেটা নাম দেওয়া হয়েছে তাপ বিয়োজন। অর্থাৎ তাপ দিয়ে বায়ুর অনুপস্থিতিতে অ্যালকেন সমূহের তাপ বিয়োজন ঘটে, অর্থাৎ তাপ দিলে পারে এটা ভেঙে গিয়ে আমরা অ্যালকেন থেকে অ্যালকেন পেতে পারি। সেটা কেমন দেখো, এখানে এটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। তাহলে এটা পেন্টেনকে যখন আমরা 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করি, তখন পেন্টেনটা ভেঙে পেন্টিন উৎপন্ন হয়, বা পেন্টিন 1 দেখানো হয়েছে কারণ এটা 1 নম্বর পজিশনে ডাবল বন্ধন রয়েছে। আমি আগে বলেছি ডান পাশ থেকে নামকরণ করতে 1 2 3 4 5, যেহেতু 1 নম্বর পজিশনে ডাবল বন্ধন রয়েছে, 1 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ধন রয়েছে, এই জন্য এর নাম হচ্ছে পেন্টেন 1। আর সাথে এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে, যেহেতু ডাবল বন্ধন হয়ে গেল, যার কারণে এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তাহলে অ্যালকেন থেকে আমরা তাপীয় বিয়োজন দ্বারা অ্যালকিন পেতে পারি। সবশেষে রয়েছে অ্যালকাইন থেকে। আমরা যদিও এখন অ্যালকাইনের প্রিপারেশন পড়িনি, তারপরেও অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন পেতে পারি সেটার একটা বিক্রিয়া দেখো। আংশিক হাইড্রোজেন সংযোজন দ্বারা, অর্থাৎ আংশিক মানে অর্ধেক পরিমাণ, বা যেটা থাকবে তার অর্ধেক পরিমাণ। তাহলে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইনে নিয়ন্ত্রিত হাইড্রোজেন সংযোজন দ্বারা অ্যালকিন উৎপন্ন হয়। প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এগুলো হচ্ছে প্রভাবক। আমি আগে বলেছি প্রভাবক হচ্ছে যেগুলো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে সাহায্য করে এবং বিক্রিয়া শেষে সরে যায়, সেগুলোকে আমরা প্রভাবক বলে থাকি। প্রভাবক ভালো এবং খারাপ দুই ধরনেরই থাকে, তবে এগুলো হচ্ছে বিক্রিয়ায় ভালো প্রভাবক। যেগুলো খারাপ সেগুলোকে আমরা প্রভাবক বিষ বলি, যেমন আর্সেনিক, এটা হচ্ছে একটা খারাপ প্রভাব যেটা বিক্রিয়ায় খারাপ ইফেক্ট ফেলতে পারে এবং উৎপাদক আমরা কম পেতে পারি। তাহলে এখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইনে নিয়ন্ত্রিত হাইড্রোজেন সংযোজন দ্বারা অ্যালকিন উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এখানে ট্রিপল বন্ধন রয়েছে, মিথেন, ইথেন, প্রোপেন, তার মানে এটা হচ্ছে প্রোপাইন, যেহেতু অ্যালকাইন। তাহলে প্রোপাইনের সাথে যখন হাইড্রোজেন সংযোজন হচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে, প্রোপিন উৎপন্ন হচ্ছে। এই হলো আমাদের বেশ কিছু রাসায়নিক প্রস্তুতি যেগুলো দ্বারা আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? এবার আমরা জানবো অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আমরা যেটা দেখে আসলাম যে যেগুলোর মধ্যে ডাবল বন্ধন থাকবে সেগুলোকে আমরা অ্যালকিন বলে, ট্রিপল বন্ধন থাকলে অ্যালকাইন বলে। এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয়, কারণ দ্বিবন্ধনের একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলক দুর্বল। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধন ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ভালো করে খেয়াল করো যে অ্যালকিন সমূহ কেন রাসায়নিকভাবে খুবই সক্রিয়, এটাও পরীক্ষা আসতে পারে। সক্রিয় হচ্ছে যারা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। এখানে যখন ডাবল বন্ধন হবে তখন এটা তুলনামূলকভাবে একটু দুর্বল হয়ে যায়। সাধারণ বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধনটা, এখানে যখন ডাবল বন্ধন হচ্ছে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধনটা ভাঙা অনেক কঠিন, এক্ষেত্রে অনেক শক্তির প্রয়োজন হয়, কিন্তু ডাবল বন্ধনের যে পাই বন্ধনটা থাকে সেই পাই বন্ধনটা তুলনামূলক দুর্বল হয় এবং সেই পাই বন্ধনটা ভেঙে সহজে কিন্তু আমরা অ্যালকিন থেকে অ্যালকেন পেতে পারি। হাইড্রোজেন সংযোজন, প্রথমে রাসায়নিক বিক্রিয়ার শুরুতে রয়েছে হাইড্রোজেন সংযোজন বা হাইড্রোজেনেশন যেটাকে বলি।
নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিনকে হাইড্রোজেনের সাথে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। বিক্রিয়াগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে, এখানে দুটা বা তিনটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা একটি হাইড্রোজেন সংযোজন। তাহলে দেখো ইথিন এটার সাথে যখন হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে নিকেল এবং এই প্রভাবকের উপস্থিতিতে, তাপমাত্রা এবং এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তখন এই ডাবল বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাচ্ছে। আর এখানে যে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হচ্ছে, একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হচ্ছে, যার কারণে সহজেই কিন্তু আমরা ইথেন পেয়ে যাচ্ছি। এখানে আমি যখন পড়াচ্ছি তোমাদের হয়তো অনেকেরই সহজ মনে হচ্ছে যে এটা তো সহজ, এটা নিজেরাই পারবে, কিন্তু যখন সবগুলো বিক্রিয়া একসাথে থাকে বা পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু তোমরা সব গুলিয়ে ফেলো যে কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন, যার কারণে বিক্রিয়াগুলো কমপ্লিট করতে পারো না। এই জন্য তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে, পড়ার সময় বারবার এগুলো লিখে লিখে পড়বে, না হলে কিন্তু এগুলো তোমরা মনে রাখতে পারবে না। এরপরে হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজনটা কিভাবে হয় দেখো, ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। তাহলে দেখো এটা 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ ইথিন, এটা যখন পানির সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপ হতে হবে সেক্ষেত্রে অবশ্যই, এবং ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথানল তৈরি হবে। এখান থেকে যে দেখো H2O, তার মানে এখানে একটা OH আছে, একটা হাইড্রোজেন যদি আলাদা করে লিখতাম তাহলে কি হতো, এই OH-টা এখানে এসে যুক্ত হয়ে গেছে, যেহেতু আমরা অ্যালকোহল তৈরি করতেছি ইথিন থেকে, এখানে OH-টা একটা বের হয়ে গেছে, আর একটা হাইড্রোজেন এখানে যে থাকে সেই একটা হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে, আর ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডন হয়ে গেছে। তাহলে ইথিন পানির সাথে যুক্ত হয়ে উচ্চ তাপ এবং চাপে অর্থাৎ ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথানল উৎপন্ন। অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় বলে এই বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু অ্যালকোহলকে পরিবেশ বান্ধব অর্থাৎ পরিবেশের জন্য যেগুলো ক্ষতিকর নয়, পরিবেশের জন্য যেগুলো ভালো, এই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এবং পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবে, দ্রাবক হচ্ছে বিক্রিয়ায় দ্রবণ তৈরি করতে গেলে আমার দ্রাবক এবং দ্রাবক লাগে, যেটা বেশি পরিমাণে দেওয়া থাকে সেটাকে আমরা দ্রাবক বলি, আর যেটা মেশানো হয় বা কম পরিমাণে থাকে সেটাকে আমরা দ্রব বলি। সলিউশন হওয়ার অর্থাৎ দ্রবণ হওয়ার এটা হচ্ছে যে মূলের যে দ্রাবক এবং দ্রব দুইটা জিনিস লাগে, যেটা বেশি পরিমাণে থাকে সেটা দ্রাবক হয়, অর্থাৎ যার মধ্যে আমরা মেশাবো কোনো কিছু সেটা হচ্ছে দ্রাবক। পেট্রোলিয়াম শিল্পে এই অ্যালকোহল সমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বা শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, যার কারণে এই বিক্রিয়াটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ব্রোমিন সংযোজন। এই বিক্রিয়াগুলো সবগুলো একই রকম প্রায়। যখন হাইড্রোজেন সংযোজন হয়েছে, শুধুমাত্র হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন দুই জায়গায় যুক্ত হয়ে আমরা ইথেন পেয়েছি। যখন ব্রোমিন সংযোজন হবে, এই ডাবল বন্ধনটা ভেঙে দুইটা ব্রোমিন দুই পাশে যুক্ত হবে, যেটাকে আমরা ডাইব্রোমো ইথেন বা 1,2 ডাইব্রোমো ইথেনও বলতে পারি। তাহলে ইথেনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। অসম্পৃক্ত তার মানে যেগুলো ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন, এই হাইড্রোকার্বন গুলো এই বিক্রিয়া প্রদর্শন করে। ইথিন যে অসম্পৃক্ত যৌগ তাই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। তাহলে অনেকেই হয়তো বিক্রিয়া জানবে যে ব্রোমিন সংযোজন হয়ে এটা তৈরি হয়, কিন্তু এই বিক্রিয়াটাকে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত যৌগ এর দ্বারা প্রমাণিত, তাহলে সেটা যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না যে কোন প্রশ্নটা এর উত্তরে লিখবে। তাহলে ইথিনের মধ্যে লাল বর্ণের, এটা দেখো উল্লেখ করে দেওয়া রয়েছে, লাল বর্ণের ব্রোমিন, ব্রোমিন বিভিন্ন কালারের হতে পারে, যেমন এখানে যদি লাল বর্ণের ব্রোমিন যোগ করি তাহলে ইথেন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে বা 1,2 ডাইব্রোমো ইথেন।
এই বিক্রিয়া ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। এই যে ব্রোমিন লাল যুক্ত করলাম, কিন্তু বিক্রিয়ায় যখন উৎপাদ পেলাম তখন কিন্তু এই লাল বর্ণ আর থাকে না। যেহেতু লাল বর্ণটা থাকে না, তাহলে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ইথিন যে অসম্পৃক্ত তা এই বিক্রিয়া দ্বারা বোঝানো যায়। অর্থাৎ লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এই বর্ণটা চেঞ্জ হয়ে যায়, সেটা অন্য যে কোনো কালার হতে পারে, চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটাকে কিন্তু আমরা অসম্পৃক্ত যৌগ বলে বিবেচনা করি। এটা আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জাইমান অক্সিজেন দ্বারা জারণ। এটা প্রায় পরীক্ষায় আসে, যে অসম্পৃক্ততা পরীক্ষা, অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা লিখো, বা বিক্রিয়ায় কোনো কিছু দেওয়া থাকে, দুইটা ধরো সংকেত দেওয়া থাকলো, এরকম সংকেত থেকে দুইটা সংকেত, একটা ধরো অ্যালকিন একটা অ্যালকিন এরকম দেওয়া থাকলো, সেখান থেকে তোমার বলা থাকলো যে এক্স আর ওয়াই, ধরো দুইটা নাম দেওয়া থাকলো, অ্যালকিনের নাম দেওয়া ধরো এক্স আর অ্যালকিনের নাম ওয়াই, তাহলে প্রশ্নে থাকে যে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি অসম্পৃক্ত পরীক্ষা দিবে, তখন কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে অ্যালকিনটাই অসম্পৃক্ত পরীক্ষা দিবে। ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে। ভালো করে খেয়াল করো, যখন আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না? জি ম্যাম, দেখতে পাচ্ছি। তাহলে একজন মেসেজ পাঠাইছে, সে দেখতে পাচ্ছে না, ওয়েব পেজ নট অ্যাভেলেবল। আচ্ছা, ইথিনের মধ্যে যখন ও ঢুকতে পারতেছে না। কেন? ওকে আরো দু একবার ট্রাই করতে বলো। হ্যাঁ, ঢুকতে পারবে, দেখো একটু আরো দু একবার ট্রাই করতে বলো, হয়তো নেটওয়ার্ক ওর ওখানে অ্যাভেলেবল নেই, যার কারণে ঢুকতে পারছে না। আচ্ছা দেখো, ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে গোলাপি বর্ণের যখন এটা দিলাম, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করলাম, তখন ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। এখানেও খেয়াল করো, ওখানে যেমন ছিল ব্রোমিনের নীল বর্ণটা অপসারিত হয়, এখানে গোলাপি বর্ণটা অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। ইথিন যে অসম্পৃক্ত যৌগ, তাই এই বিক্রিয়া দ্বারাই প্রমাণিত হয়। তাহলে প্রথমে কি করতে হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 যেটা, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করে নিতে হয়। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে মৌল যুক্ত থাকবে, আমরা সেই অনুসারে নামকরণ করব। এখানে অক্সিজেন থাকলে জাইমান অক্সিজেন, হাইড্রোজেন থাকলে জাইমান হাইড্রোজেন, এরকম ভাবে নামকরণ করতে হয়। তাহলে জাইমান অক্সিজেন এবং দ্রবণের পানির ইথিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে। এটাই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অর্থাৎ অ্যালকিন যে অসম্পৃক্ত যৌগ, তার প্রমাণ হচ্ছে এটা। তাহলে ইথিন দেখো পানি আর জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই যে এখানে একটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন, তাহলে দুইটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন, তার মানে OH OH। প্রথমে বিক্রিয়াটাকে আমরা এভাবে ভেঙে বোঝার চেষ্টা করব, যে এখানে H2O আর এখান থেকে একটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন, সেটাকে যদি আমরা বন্ধন আকারে লিখি যে OH বন্ধন OH, তখন কি হবে, এই দুইটা OH এর মধ্যে একটা OH যে এখানে যুক্ত হবে এই কার্বনের সাথে, ডাবল বন্ধনটা ভেঙে আরেকটা OH যে এই কার্বনের সাথে যুক্ত হবে। আর যেহেতু আমার অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু দেখো এখানে ইথিলিন গ্লাইকল, অল যেহেতু, তাই জন্য এটাকে ইথিলিন গ্লাইকল, অ্যালকোহল অল থেকে আসছে, এই জন্য এটাকে ইথিলিন গ্লাইকল বলা হয়। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্বারা অসম্পৃক্ত যৌগের পরীক্ষা। এরপরে হচ্ছে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ ইথিন যে পলিমারকরণ বিক্রিয়া দেয়, সেটার হচ্ছে কিভাবে দেয় সেটা। ইথিলিন পলিমারকরণ কি সেটা আগে তোমাদের জানতে হবে, যে ছোট ছোট মনোমার যুক্ত হয়ে বৃহৎ আকার পলিমার গঠন করার বিক্রিয়াকে পলিমারকরণ বা পলিমারাইজেশন রিঅ্যাকশন বলে। আমি আবার বলছি, ছোট ছোট মনোমার, যেগুলো ছোট ইউনিট সেগুলোকে মনোমার বলে, আর যেগুলো এই ছোট ছোট ইউনিট যুক্ত হয়ে বড় ধরনের তৈরি হয়, সেটাকে আমরা পলিমার বলি।
সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 100 বায়ুমণ্ডলীয় চাপে 1000 বায়ুমণ্ডল চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। তাহলে দেখো কিভাবে আমরা ইথিন থেকে পলিথিন পাচ্ছি। এটাই কিন্তু পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় ইথিনকে মনোমার বলা হয়। তার মানে এই যে ছোট যে ইউনিটগুলো এখানে দেখো এন দেওয়া রয়েছে, তার মানে এখানে এন অণু বোঝাচ্ছে এটার পরিমাণ কতটুকু তোমার দরকার। এন এর মান এখানে যতটুকু দরকার এন এর মান 1 থেকে শুরু করে চলবে, অর্থাৎ 1 হলে সেটা 1 মলিকুল পর্যন্ত বোঝানো হবে, 2 হলে 2 মলিকুল, এইভাবে চলবে আর কি। তাহলে 1000 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য পরিমাণ অক্সিজেন যদি দেওয়া হয় তখন এটা থেকে তৈরি হয় পলিথিন। এই ডাবল বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে। আর এখানে এন মলিকুল মানে কতটুকু সাজ আমার দরকার, যত বড়, যেমন বাজারে ধরো বিভিন্ন ধরনের পলিথিন, ছোট বড় অনেক ধরনের পলিথিন পাওয়া যায়, যে পরিমাণ আমার দরকার, যে সাইজটা দরকার সেই অনুসারে এখানে এন এর মান বসানো হয়। এই হলো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। পরীক্ষায় প্রায় আসে যে পলিমারকরণ বিক্রিয়া দেখাও, অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া দেখাও, তখন তোমাদেরকে এই বিক্রিয়া দেখাতে হবে। আচ্ছা, আজকে যেগুলো পড়ালাম এগুলো থেকে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ম্যাডাম, অ্যালকেনকে অসম্পৃক্ত যৌগকে আর কি কেন বলা হয়, এটা প্রমাণ করার জন্য কি ব্রোমিনেটটা দিব নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিবে। অসম্পৃক্ত প্রমাণ করো আসলে তোমরা অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা দিবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এইচডব্লিউ দিচ্ছি, তোমরা এইচডব্লিউ গুলো একটু লিখে নাও। 1 নাম্বার হচ্ছে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? আমি 2-3 বার করে একটা করে প্রশ্ন বলবো, তোমরা সুন্দর করে লিখে নিবে খাতায়, এবং আগামী ক্লাসের শুরুতে আমি আগে এইচডব্লিউ গুলো দেখবো, তারপরে ক্লাস শুরু করব। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? 2 নাম্বার হচ্ছে CnH2n এবং ব্র্যাকেট দিয়ে n = 3 লিখবে। CnH2n ব্র্যাকেট দিয়ে n = 3 হলে যে যৌগটি হবে তার সাথে লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে কি ঘটে সমীকরণ সহ বর্ণনা করো। CnH2n n = 3 হলে যে যৌগটি হবে তার সাথে লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে কি ঘটে সমীকরণ সহ বর্ণনা করো। লেখা হয়েছে? জি মিস। আচ্ছা, আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে C2H4 থেকে কিভাবে পলিমার ও গ্লাইকল তৈরি করবে ব্যাখ্যা করো। C2H4 থেকে কিভাবে পলিমার ও গ্লাইকল তৈরি করবে ব্যাখ্যা করো। 3টা প্রশ্ন আমি আরেকবার বলছি। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরটা হচ্ছে CnH2n n = 3 হলে যে যৌগটি হবে তার সাথে লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে কি ঘটে সমীকরণ সহ বর্ণনা করো। আর 3 নাম্বার হচ্ছে C2H4 থেকে কিভাবে পলিমার ও গ্লাইকল তৈরি করবে ব্যাখ্যা করো। এই 3টা প্রশ্ন তোমাদের এইচডব্লিউ। আগামী ক্লাসে তোমরা এইচডব্লিউ নিয়ে ক্লাসে প্রেজেন্ট থাকবে। এবার আমি একটু নাম প্রেজেন্ট করব, তোমরা একটু সবাই প্রেজেন্ট দিবে। মিস 1 নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ, অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? আচ্ছা, তোমাদের রোলগুলো একটু বলো তো, কারা কারা প্রেজেন্ট আছো?
শুরু থেকে বলো। 1 এক, আচ্ছা, তারপর 2 দুই, তারপর 9 নাইন, তারপর 15 15, মিস 13 13 আছে না? আচ্ছা, 15, তারপরে 15 পরে 15 পরে কত বলো? মিস 33 33, আচ্ছা। আর হচ্ছে আর মিস কত? 39 আচ্ছা, মিস 25 25, আর মিস 12 আচ্ছা 12। আচ্ছা, তোমাদের সায়েন্সের স্টুডেন্ট সংখ্যা কতজন? ম্যাম 56 56, আর ক্লাসে প্রেজেন্ট মাত্র 9 জন। সব অন্য ক্লাসগুলো কি বেশি করে, আমার ক্লাসটা কি কম করে, এরকম কিছু? অন্য ক্লাসগুলোতে কেমন প্রেজেন্ট থাকে মৌ? ম্যাম অনেক ক্লাসে 15 জনও থাকে, আবার এরকম সকালের দিকে ক্লাস থাকলে একটু কম থাকে, 11টা 12টার দিকে ক্লাস থাকলে ওগুলাতে একটু বেশি থাকে। আচ্ছা, আর শনিবারে এমনিতে কি তোমাদের জুম কোনো ক্লাস হয় আমারটা ছাড়া? উম, এরপরের ক্লাসটা তুমি হয় না, ওইটা হচ্ছে স্যার প্রশ্ন দিয়ে দেন, আমরা ওইটা হচ্ছে সলভ করি। আচ্ছা, আচ্ছা। যার কারণে শনিবারটাতে তোমাদের এমনিতেই সকাল 10টায় ক্লাস, তার উপর আবার অন্য ক্লাসগুলো জুমে হয় না, যার কারণে মনে হয় কম প্রেজেন্ট থাকে, তাই না? আচ্ছা, যাই হোক, কম প্রেজেন্ট থাকো আর বেশি থাকো, যারা থাকো তারা তো খুব ভালো, কারণ আমরা যখন কিছু পড়াই অল্প হলেও কিন্তু তোমরা কিছু শিখতে পারো। হয়তো হয়তো অনেকেই মনে করছো যে সবকিছু পড়ে ফেলছি, সবকিছু জানি না, না ক্লাস করলেও হবে, কিন্তু কিছু জিনিস কিন্তু থেকেই যায়, যেগুলো আমরা নিজেরা পড়লে যতটা মনে না থাকে, আমরা কারো মাধ্যমে শুনলে বা কোনো কিছু মনোযোগ দিয়ে শুনলে আমরা কিন্তু সেটা ভালো মনে রাখতে পারি। যার কারণে কিন্তু পড়া কম মনে থাকে, সিনেমা নাটক এগুলো কিন্তু বেশি মনে থাকে, কারণ ওগুলো আমরা মনোযোগ দিয়ে দেখি বা শুনি। আর পড়াটা মনে করি যে এটা আমি পারবো, বাট পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে অনেকেই তোমরা পারো না। এই জন্য ক্লাস করার প্রয়োজন আছে। তোমরা যারা ক্লাস নিয়মিত করো তারা খুবই ভালো, দেখবে তোমরা ভবিষ্যতে অবশ্যই ভালো করবে। আর যারা ক্লাস করছে না, যা মনে করছে যে ক্লাস না করলেও হবে, আমরা সবকিছু পারি, তারা দেখবে অবশ্যই তেমন ভালো করতে পারবে না। এই জন্য যারা ক্লাস করো তারা খুবই ভালো, তোমরা নিয়মিত ক্লাস করো, টিচারদের কথা শোনো, কারণ এই 40 মিনিট ধরে অযথা কেউ গল্প করে না, সবাই কিন্তু কিছু না কিছু বুঝায়, এই বোঝানোটা তোমরা মাথায় রেখো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, মিস আসসালামু হ্যাঁ, আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম।